সংকট উতরে যাওয়ার সক্ষমতার একটা বিশাল অংশ নির্ভর করে প্রতিটা ব্যক্তি মানুষের উপর। আপনারা যারা যেখান থেকে শুনছেন, জুলহাস জুবাইর আমন্ত্রণ জানাচ্ছি করোনা হেল্প ডেস্কের আজকের এই আয়োজনে, যে আয়োজনটি শুধুমাত্র আপনাদের স্বাস্থ্য জিজ্ঞাসার উত্তর নিয়েই আমরা প্রতিদিন প্রচারিত করছি। শনিবার থেকে বৃহস্পতি প্রতিদিন রাত 9টায় আপনাদের জন্য এই আয়োজন থাকে, যাতে করে আপনারা সরাসরি ফোন করে আপনাদের স্বাস্থ্য জিজ্ঞাসার কথাগুলো জানাতে পারেন কিংবা লিখে ফেলতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে আমাদের দেখা যাচ্ছে তার নিচে কমেন্ট আকারে। আজও একই ধারাবাহিকতা আপনারা প্রশ্ন করবেন, অবশ্যই টেলিভিশনের ভলিউমটি কমিয়ে আমাদের ফোন দিবেন এবং আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিতে প্রতিদিনকার মতো আজও আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার এস এম মোস্তফা জামান, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ BSMMU। আমাদের অল্প সময়ের মধ্যেই যুক্ত হবেন ডাক্তার শারমিন আব্বাসী, সহযোগী অধ্যাপক প্রসূতি ও স্ত্রীরোগ, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল। ডাক্তার আবু সাইদ শিমুল আমাদের সাথে আছেন, শিশুরোগ বিশেষজ্ঞ, কর্মরত রয়েছেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। গত 24 ঘন্টায় আরও 20টি পরিবার তাদের স্বজন হারিয়েছেন। নতুন করে শঙ্কায় পড়েছেন আরও 702 জন আক্রান্ত রোগী। শনাক্তের হার 4.65%। নিহত 20 জনের মধ্যে পুরুষ 14 জন ও নারী 6 জন। মহামারীতে এ পর্যন্ত দেশে প্রাণহানি 7,942 জনের। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে মোট 15,097 জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা 5,29,031 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 682 জন। মোট সুস্থ এখন 4,73,855 জন। প্রতিদিন যে কথাটা বলি, আজও তার ব্যত্যয় ঘটছে না। নিয়মিত বিরতিতে জীবাণুনাশক কিংবা সাবান পানি দিয়ে হাত জীবাণুমুক্ত করে নিতে একদমই ভুলবেন না। একদম শেষ প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি। শেষ প্রান্তে বলছি এই জন্য, কারণ সত্যিকার অর্থেই সেই কাঙ্ক্ষিত ভ্যাকসিন আর 2-1 দিনের মধ্যেই হয়তো প্রয়োগ শুরু হবে বাংলাদেশে। তখন আমরা সবাই কিন্তু নিশ্চয়তার আরও কাছে পৌঁছে যেতে পারবো। যাই হোক, এর মধ্যে অনেকে ফোনও দিচ্ছেন আমাদের। যারা ফোন দিয়ে অপেক্ষা করছেন বা সংযোগ পাচ্ছেন না, তাদেরকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি এবং আস্থা রাখতে বলতে চাই আমাদের উপরে। আমরা নিশ্চয়ই আপনার ফোনটি আমরা গ্রহণ করতে আগ্রহী। একজন দর্শক আমাদের সাথে আছেন, তার ফোনটি আমরা নিব। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মামুন, আমি ঠাকুরগাঁ থেকে বলছিলাম। জি মামুন ভাই, বলুন। আমি মূলত একজন মায়োপ্যাথি রোগী। আচ্ছা। তো আমার 1 বছর আগে ওই যে একটা সমস্যা হয়েছিল আর কি। কি সমস্যা না বললে বুঝতে পারবো না। ওটা হচ্ছে আমার হঠাৎ হার্টবিট বেড়ে যায়। তো হার্টবিট বেড়ে যেত। আচ্ছা। জি, তো আবার 2-1 মিনিট পরে ঠিক হয়ে যেত আর কি। 3 মিনিট পরে মানে হঠাৎ করে পালপিটেশন হতো, এরপরে ঠিক হয়ে যেত নিজ থেকেই, তাই তো? জি জি। মামুন, আপনার বয়স কত? আর টেলিভিশনের ভলিউমটি কমিয়ে দিতে হবে দয়া করে। আমার বয়স 30 বছর। 30 বছর। মামুন, পেশাগতভাবে আপনি কি করেন? আমি এই ব্যবসা করি, ফ্লেক্সি লোডের বিকাশ। আচ্ছা। দিনের কোনো একটি নির্দিষ্ট সময় কি পালপিটেশন বেড়ে যেত, বা নির্দিষ্ট একটি কাজের পরে পালপিটেশন বেড়ে যেত কিনা? জি জি, না নির্দিষ্ট না, এটা হঠাৎ করে আমি একটু ভয় পেলে বা রোদে থাকলে এরকম আর কি। রোদে থাকলে পালপিটেশন হয়। আপনার ওজন কত? আমার ওজন হচ্ছে 30 কেজির মতো। দুঃখিত, 30 কেজি হতে পারে আর কি। মামুন, আমি জানি না আসলে কিভাবে উত্তর দিব। প্রফেসর মোস্তফা জামান, আমি একটি প্রশ্ন করি যে আসলে কোন ওষুধপত্র খাচ্ছেন কিনা, পরিবারে কারো কোনো হৃদরোগের ইতিহাস আছে কিনা, বা ডায়াবেটিস আছে কিনা, নিজেরও আছে কিনা, এবং পরিশ্রম করলে তার এই বুক ধড়ফড় যে কথা বললেন এটা বেড়ে যায় কিনা, বা কমে কিভাবে, কোন ওষুধপত্র খাওয়ার প্রয়োজন হয় কিনা? শুনছেন আপনি আমাকে? ইন্ডিভার খাচ্ছি রাত্রে একটা করে। জি। তো এখন আর 1 বছর ধরে হচ্ছে না। আমি কি এটা খেতেই থাকবো না বন্ধ করে দেবো, এটাই বলতে জানতে চাচ্ছিলাম। আচ্ছা, কি ওষুধ খাচ্ছেন একটু আরেকবার বলতে হবে। ইন্ডেভার খাচ্ছেন। ইন্ডেভার খাচ্ছেন। আচ্ছা। প্রোপানল 10। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি। প্রোপানল 10। জি, আপনাকে ধন্যবাদ। মনসুর, আসলে আপনার যে সমস্যাটি, আমরা অনেক রোগী পাই আমাদের দেশে। এরকম রোগীর সংখ্যা অনেক অনেক বেশি। সাধারণত আমরা বলি যে পরীক্ষা নিরীক্ষা করে হার্টের বড় কোনো সমস্যা পাওয়া যায় না। তবে আমরা যেহেতু কিছু রোগীদেরকে ওষুধ দিতে চাই, কয়েকটি পরীক্ষা করে দেখতে চাই যে থাইরয়েডের কোনো সমস্যা আছে কিনা, এবং হিমোগ্লোবিনের কোনো তারতম্য কম আছে কিনা, এবং সবচেয়ে বড় ব্যাপার হার্টের একটি ইকোকার্ডিওগ্রাফি এবং ইটি ঠিক করতে বলি। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে ভালো পাই। এতে করে আমরা বলতে পারি যে হার্টের কোনো বড় কোনো সমস্যা নেই। আপনার ইন্ডিভার যেটি খাচ্ছেন সেটি খেতে থাকলে আপনি ভালো থাকবেন। আবার যখন বন্ধ করবেন
তখন কিন্তু আবার সমস্যাটি আপনাকে জেঁকে বসবে। অর্থাৎ এই ওষুধের মধ্যে এক ধরনের অ্যাডিকশন কাজ করে। এটি খেলে ভালো লাগে, খাওয়া ছাড়লে আবার খারাপ লাগে। আমরা বলবো কি, আসলে শুধু ওষুধের উপর নির্ভরশীল হবে না, আপনার ভিতরে আত্মবিশ্বাস বাড়াতে হবে। আপনি প্রত্যেক দিন যেটি করতে হবে, আপনাকে ধর্মীয় অনুশাসন মানতে হবে, নিজের অভ্যাসগুলোর মধ্যে কিছু পরিবর্তন আনতে হবে এবং কিছু নিজের দক্ষতা বাড়াতে হবে, যাতে করে আপনার নিজের দক্ষতার মধ্যে এবং নিজের যে অভ্যাস পরিবর্তনের মাধ্যমে নিজের আত্মবিশ্বাস বাড়ানো যায়। সেই বিষয়গুলো যদি আপনি করতে পারেন, আপনি ভালো থাকবেন। যেমন আপনি যদি ধূমপান করে থাকেন, ধূমপান ত্যাগ করবেন। আপনার যদি রাতে ঘুম ঠিক না হয়, ঘুমটি আপনি যাতে ভালো মতন হয় সেটি করার চেষ্টা করবেন। একটু শারীরিক পরিশ্রম বা এক্সারসাইজ করবেন, বেশি করে পানি পান করবেন এবং দুশ্চিন্তা মুক্ত থাকার জন্য যা যা করণীয় সবই করবেন। পরিবারে অন্যান্য সদস্যের সাথে কোয়ালিটি সময় দিবেন এবং এর সাথে হাঁটাহাঁটি করবেন। আপনি যে কাজ করছেন সেই কাজের প্রতি মনোনিবেশ করবেন। একসময় দেখবেন আপনি একেবারেই ভালো হয়ে গেছেন, আপনার ওষুধের প্রয়োজন হবে না। আমাদের দৃঢ় বিশ্বাস আপনার এটি বড় কোনো রোগ নয়। আমরা যে কথাগুলো বললাম সেটি মেনে চললে আপনি একেবারেই ভালো থাকবেন। তবে প্রোপানল যে ওষুধটি খাচ্ছেন, এটি খেতে থাকেন, যখন দরকার হবে তখন খাবেন, প্রয়োজন না হলে আস্তে আস্তে বাদ দেবার চেষ্টা করবেন। আমাদের বিশ্বাস আপনি আস্তে আস্তে ভালো হয়ে যাবেন। ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান। ডাক্তার আবু সৈয়দ শিমুল। শার্লিন খান কলি আমাদের লিখছেন, সালাম জানিয়েছেন সবাইকে। তার বাচ্চার বয়স 8 মাস, তার নাম তানভিহান। সেই জন্মের পর থেকে তার চোখ দিয়ে পানি পড়ে, আবার কেতরও জমে। ইভেন দেখা যায় যে যখন তার ঠান্ডা লাগে তখন চোখগুলো বেশি কেতর হয়ে থাকে। বাবুর চোখ খুলতে অসুবিধা হয়, চোখ ফুলে থাকে, মনে হয় ওর ব্যথা হয়ও। অনেক ডাক্তার দেখিয়েছে, ডাক্তার মেডিসিন যতদিন চলে ততদিন আলহামদুলিল্লাহ ভালো থাকে, এরপর একই অবস্থা হয়ে যায়। ডাক্তার একটি ব্যায়ামও দেখিয়ে দিয়েছেন, যে ব্যায়ামটি করলেও কিছুটা উপকার পাওয়া যায়। একটু নিশ্চিত সমাধান যাচ্ছেন ডাক্তার আবু সৈয়দ শিমুল। আপনাকে ধন্যবাদ। এই ধরনের সমস্যা কিন্তু বাচ্চাদের প্রায় হয়ে থাকে, সেজন্য আমরা বলে থাকি কি, যেটা উপায় জানতে হবে, যেটা প্রিভেনশনের, অর্থাৎ আপনি ওষুধ খাওয়াচ্ছেন, ব্যায়াম করছেন, কিন্তু কি থেকে এটা হচ্ছে এটা যদি একটু জানা থাকে। দুটো কারণে এটা হয়ে থাকে। আমরা বলি যে এখানে যে নেজোলেক্ট্রিমাল ডাক্ট রয়েছে, যেটা আমাদের চোখ থেকে নাকের মধ্য দিয়ে একটা সংযোগ রয়েছে, সেটা যদি কোনো কারণে অবস্ট্রাকশন হয়ে যায় সেটা হতে পারে। আপনি আবার বলেছিলেন ঠান্ডা লাগলে চোখ দিয়ে পানি পড়ে, সেই জন্য অ্যালার্জির জন্য কিন্তু এটা হতে পারে। সুতরাং দেখতে হবে কেন অ্যালার্জি হচ্ছে। অর্থাৎ আমরা প্রতিদিন এই অনুষ্ঠানে বলছি ধুলাবালি, মশার কয়েল এগুলি থেকে দূরে রাখতে, কোনো খাবার খেলে এটা হচ্ছে না। গরুর মাংস, ইলিশ মাছ, চিংড়ি মাছ, বেগুন এগুলো থেকে আসলে তাকে একটু দূরে রাখতে হবে। আর যেটা মুখের চারপাশে এবং মাথায় কাজল, অনেকে কাজল, পাউডার, বিভিন্ন ধরনের প্রসাধনী দিয়ে থাকেন, বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এটা দেয়া একেবারে উচিত না। কাজল, পাউডার এগুলি দিলে হয় কি, এই চোখের এই ধরনের সমস্যাগুলো হতেই থাকে। আপনি মাসাজ যেটা বলেছেন, সেটা জন্মের পর থেকে এই ধরনের সমস্যা হয় বলে অনেককে দেয়, কিন্তু অনেকে যেটা করেন ভালো হয়ে গেলে আর করেন না, কিংবা অনিয়মিত থাকেন। এটা আসলে করা যাবে না। পুরো টানা 1 বছরে আপনি যে মাসাজটা সকালে, দুপুরে, বিকালে, রাতে প্রতিবার 10 বার করে করে আসলে করবেন। একদম একটু জোর দিব, অনেকে ভয় আবার চাপ দিতে চায় না। এই জিনিসগুলো মেনটেন করে অনেকটাই নিরাপদ থাকবেন। এই মুহূর্তে তাহলে আপনি কি করবেন, এই মুহূর্তে আপনি ম্যাক্সলো, MEXLO, ম্যাক্সলো এই ড্রপটা 2-3 ঘন্টা পর পরে আপনি 2 চোখে দেবেন, এবং চোখে এটা কি করবেন, গরম পানিতে সামান্য একটু লবণ দিয়ে চোখটা পরিষ্কার করে দেবেন, সামান্য একটু কটন দিয়ে আপনি পরিষ্কার করে দিতে পারেন। আর যেটা অ্যালার্জির কারণে এটা হচ্ছে, আপনি টোফেন এই সিরাপটা 1/2 চামচ করে 2 বার আপনি টানা এই পুরো শীতকাল জুড়ে 2-3 মাস একটু খাওয়ান। আর যে নিয়মগুলি বলেছি এবং ব্যায়ামটা, সেটা আরেকটু যদি আপনি ঘন ঘন করেন এবং একটু স্ট্রিক্টলি মেনে চলেন, ইনশাআল্লাহ আপনার বাচ্চা ভালো হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে ডাক্তার আবু সৈয়দ শিমুল। আরেকজন দর্শক আছেন আমাদের সাথে। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। হ্যালো জি দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আনোয়ারুল করিম ভাই। জি, আমার প্রায় 20 বছর ধরে অ্যাজমা। জি, আমি টিকামিট 250 ইনহেলার আর মাঝে মাঝে মন্টিলুকাস 10 খাই। জি, এখন বেশ কয়েকদিন ধরে একটু সর্দি ভাব, নাকও বন্ধ হয়ে আছে এই মুহূর্তে। এখন আমি কোনো অ্যান্টিবায়োটিক খাবো কিনা একটু জানতে চাচ্ছি প্লিজ। আপনি আমাদের সাথে থাকবেন প্রফেসর মোস্তফা জামান। জি, ধন্যবাদ জানাচ্ছি। আসলে তিনি খুব সুন্দর গুছিয়ে কথা বলেছেন। দীর্ঘমেয়াদী তার এই ধরনের সমস্যা আছে। আমরা সাধারণত বলি যে এই ধরনের সমস্যা থাকলে দীর্ঘমেয়াদী কিছু চিকিৎসা সম্পর্কে তাকে সম্যক জ্ঞান রাখতে হবে। আমরা শুধু ওষুধের কথাই বলবো না, সঙ্গে কেন হচ্ছে, কি কারণে সমস্যাটি বাড়ছে সেই বিষয়ে তাকে একটু জ্ঞান রাখতে হবে। প্রথম কথা, তিনি ইনহেলারটি যেটি ব্যবহার করছেন সেটি নিয়মিত ব্যবহার করছেন এবং সেটি ব্যবহার ঠিক মতো হচ্ছে কিনা সেই বিষয়ে সজাগ থাকবেন, যাতে করে তার যে গ্যাসটি ব্যবহার করছেন তার ঠোঁটের পাশ দিয়ে বের হয়ে না হয়ে যায়।
আর যদি টিকামেট যেটা আমরা বলছি অনেক সময় যেটি সরাসরি ব্যবহার করে থাকেন, সেটি আরেকটা আছে একটি ডিভাইসের মাধ্যমে নেওয়া হয়। মন্টেলুকাসটি আপনি নিয়মিত নেবেন। আপনারা জানেন যাদের এই ধরনের সমস্যা থাকে, বিশেষ করে শীতের আগে এবং শীত যাওয়ার সময় তাদের কিন্তু এই সমস্যাটি বেশি হয়। সেই জন্য শীত আসার আগে থেকে যদি এই দুটি ওষুধ তিনি গ্রহণ করতে থাকেন, তাহলে শীতের সময় এই ধরনের সমস্যা হবে না। মাঝে মাঝে এই ওষুধটি গ্রহণ করার মধ্যে শীতের সময় একটু কফের রং হলুদ হতে পারে, কাশি বাড়তে পারে। দীর্ঘমেয়াদী কাশি থাকলে, কফ হলুদ হলে আমরা অ্যান্টিবায়োটিক সেবন করার কথা বলি। তখন আপনি করবেন, যদি কাশি দেখেন 2 সপ্তাহ হয়ে গেছে, আপনি এর সাথে একটি ডক্সিভা 400 মিলিগ্রাম প্রতি রাতে একটি খেতে পারেন, সঙ্গে একটি অ্যান্টিবায়োটিক খেতে পারেন। কখনো কখনো আমরা শর্ট কোর্স একটি স্টেরয়েড যেমন প্রিকডিল 5 বা 10 মিলিগ্রাম প্রতি রাতে একটি করে 5 থেকে 7 দিন খেতে পারেন, সঙ্গে অবশ্যই গ্যাস্ট্রিকের ওষুধ খাবেন। তবে অ্যান্টিবায়োটিক খাবার যে পূর্বশর্ত দুটি কারণে, একটি যদি কফের রং হলুদ হয়, আর একটি যদি কফ অ্যাটলিস্ট 2 সপ্তাহ পারসিস্ট করে, নইলে কিন্তু আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে বলি না। তবে কেউ যদি স্মোকার হন, সেই স্মোকিং অর্থাৎ তার অভ্যাসটি আগে পরিত্যাগ করতে বলি, তারপরে অ্যান্টিবায়োটিক সেবনের কথা বলি। দর্শক, আপনি ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা। এর সাথে স্টিম বা গরম পানির ভাপ এটি আমরা নিতে বলি, এবং ব্রিদিং এক্সারসাইজ করলে আপনি আরো ভালো থাকবেন। আর শীতকাল চলে গেলে আপনার এই কষ্টের সমস্যাটি আরো কমে যাবে আশা করছি। আপনার জন্য ধন্যবাদ আপনাকে প্রফেসর মোস্তফা জামান। আরেকজন দর্শক আছেন আমাদের সাথে লাইনে, আমরা ফোনটি নিতে চাই। আচ্ছা, দর্শকের সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে, আমরা পুনরায় প্রশ্ন নিতে চাই। একটা প্রসঙ্গে আসলে আলাপ করতে চাই। আবু সাইদ শিমুল এবং প্রফেসর মোস্তফা জামান, আপনারা চাইলে দুজনই মন্তব্য করতে পারেন। আমরা জানি 2-1 দিনের মধ্যেই হয়তো ভ্যাকসিন কার্যক্রম বাংলাদেশে শুরু হতে যাচ্ছে। সেক্ষেত্রে সতর্কতাবশত আমাদের কোন কোন বিষয়গুলো এই মুহূর্তে মাথায় রাখা উচিত? প্রথমে ডাক্তার আবু সাইদ শিমুলের কাছে শুনতে চাই। সেক্ষেত্রে আসলে এখানে কিন্তু আমরা ইতিমধ্যে জানি যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে তাদের একটু সাবধান হতে হবে। সুতরাং আপনার যদি আগের কোনো রোগ থাকে, হার্ট অ্যাটাক, ডায়াবেটিস বা অন্যান্য যেগুলো দীর্ঘমেয়াদী রোগ, সেগুলো যেন ভ্যাকসিন দেওয়ার সময় যিনি ভ্যাকসিন দিবেন সে পূর্ণাঙ্গ তথ্য আমাদের জেনে তাকে দেন, তাহলে তাদের সুবিধা হবে। এবং ভ্যাকসিন দেওয়ার পর এখন বলা হচ্ছে অন্তত 1 ঘন্টা যেন আপনি ভ্যাকসিন সেন্টারে থাকেন, তাহলে এর পরবর্তী যদি কোনো সমস্যা হয় সেটা থেকে আপনি দূর হতে পারবেন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে অযথা প্যানিক তৈরি করবেন না, অযথা এটা নিয়ে ভীতি ছড়ানোর কোনো প্রয়োজন নেই। পৃথিবীর বিভিন্ন দেশে এই ভ্যাকসিন, বিশেষ করে এই যে ভ্যাকসিন যেটা ইউকের ভ্যাকসিন, সেটা দিয়ে কিন্তু অত বড় ধরনের কোনো সাইড ইফেক্ট এখন পর্যন্ত পাওয়া যায়নি। কিন্তু হ্যাঁ, আমাদের অবশ্যই সাবধান হতে হবে, কিন্তু আমরা যেন অযথা গুজবে কান না দিয়ে নিজেদের ভীতি না ছাড়াই। আরেকটা বিষয় কিন্তু ভারতে যখন ভ্যাকসিন প্রথম দিন দিয়েছিল, সেক্ষেত্রে আমরা দেখেছি যে সবাই ভিড় করছে, অর্থাৎ খুব অল্প সংখ্যক মানুষ ভ্যাকসিন দিতে গিয়েছে, কিন্তু একটা নতুন ভ্যাকসিন কি একটা হয়ে যাচ্ছে, একটা বড় ধরনের কর্মযজ্ঞ, সেটা দেখতে কিন্তু হাজার হাজার মানুষ ভ্যাকসিন সেন্টারে গিয়ে ভিড় করেছিল। যার ভ্যাকসিনের ডেট না, তারাও গিয়ে কিন্তু ভিড় করে সেটা সামলাতে কিন্তু সকলের হিমশিম খেতে হয়েছিল। এই ক্ষেত্রে যেন আমরা যেন একটু সতর্ক থাকি, ধীরে ধীরে সকলে পর্যায়ক্রমে প্রায়োরিটি বেসিসে সকলকেই ভ্যাকসিন দেওয়া হবে। সুতরাং ধৈর্য ধরুন, অতু কৌতূহলী হয়ে আমাদের অযথা ভ্যাকসিন সেন্টারে যেন আমরা চলে না যাই, সেই দিকটাও কিন্তু আসলে একটু খেয়াল রাখতে হবে। ধন্যবাদ ডাক্তার আবু সাইদ শিমুল। প্রফেসর মোস্তফা জামান। জি, আসলে ডক্টর আবু সাইদ শিমুল সুন্দর করে বলছেন। আমি একটু সংযুক্ত করতে চাই, যেহেতু আসলে পৃথিবীতে এই প্রথম কোন ভ্যাকসিন মাত্র 10 মাসের ব্যবধানে ভ্যাকসিন আমাদের দেশে পৃথিবীতে আসছে। এর ইতিপূর্বে কিন্তু মিডলস ভ্যাকসিন যেটা এসেছিল সেটি 5 বছর সময় লেগেছিল, এবং বেশিরভাগ ভ্যাকসিন কিন্তু মানে পৃথিবীতে আসতে প্রায় 10 বছর সময় লেগেছিল। এই কারণে অনেকের মধ্যে এক ধরনের আশঙ্কা বা আতঙ্ক আছে যে আসলে কতটুকু কাজ করবে, কতদিন কাজ করবে, এক ধরনের কৌতূহল, এক ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা কাজ করছে। আমি অনেকের সাথে ব্যক্তিগতভাবে আলোচনা করছি, আমাদের চেম্বারে যেসব রোগীরা এসেছে, কেউ বলছেন ভ্যাকসিন নেবেন, কেউ বলছেন ভ্যাকসিন নেবেন না। আমরা যদিও জানি যে কথা বলছেন যে এফডিএ যেহেতু অ্যাপ্রুভ, নানা ধরনের প্রক্রিয়ার মাধ্যমে, বিভিন্ন ট্রায়ালের মাধ্যমে এটি পৃথিবীতে এসেছে, এবং আশা করছি ভ্যাকসিনটি কার্যকর হবে। আমরা অনেকদিন ধরে স্বপ্ন দেখছিলাম কবে এই ভ্যাকসিন আসবে, আমরা করোনাকে জয় করতে পারবো, করোনাকে মোকাবেলা করতে পারবো। আমি কয়েকটি কথা বলছি যে ভ্যাকসিন ব্যবহার করার আগে সবচেয়ে বড় যে বিষয়টি দরকার, মোটিভেশন। আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশে কিন্তু অনেকে আমরা পুরোপুরি তথ্যগুলো জানি না। দেখা যায় সামান্য কৃমি ওষুধ খাওয়াতে যে বাচ্চাদেরকে অনেক সময় প্যানিক ক্রিয়েট করে, আতঙ্ক তৈরি করে, বলে কৃমি ওষুধ খেয়ে বাচ্চার সমস্যা হয়েছে। এই ভ্যাকসিন দেওয়ার সময় কিন্তু অ্যানাফিলাক্টিক রিঅ্যাকশন হতে পারে, জ্বর হতে পারে, বমি হতে পারে, মাথা ব্যথা হতে পারে। এগুলোকে আমরা স্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া বলে থাকি। এটা যে কোনো ভ্যাকসিনের জন্য হতে পারে, শুধুমাত্র এই ভ্যাকসিনের জন্য নয়। তবে এই ভ্যাকসিন দেওয়ার সময় আমরা সবচেয়ে যে বড় বিষয়টি দেখব, আগে ভ্যাকসিন দেবার সময় কখনো তার বিরূপ প্রতিক্রিয়া হয়েছিল কিনা সেই বিষয়টি ভালো করে খেয়াল করতে হবে। আরেকটি বিষয় মোটিভেশন। উইদাউট মোটিভেশন, যিনি নিতে আগ্রহী না, তাকে ওই সময় জোর করে ভ্যাকসিন দেওয়া উচিত হবে না।
তিনি যখন মোটিভেটেড হবেন তখন ভ্যাকসিন দেবেন। আরেকটি বিষয়, যার আমরা জানি যে রক্ত পাতলা করা ওষুধ যদি কেউ খেয়ে থাকেন হার্টের জন্য অথবা বাইপাস করা রোগদের, অনেকে বলেন যে এগুলো সমস্যার কোনো কারণ নেই। যাদের হার্টের রোগ আছে, ক্যান্সার আছে, এমনকি যাদের অ্যাজমা আছে, আমরা তথ্য নিব, কিন্তু ভ্যাকসিন দিতে কোনো বাধা নেই। বয়োজ্যেষ্ঠদের আমরা দিতে পারবো, শুধুমাত্র যাদের উপর ট্রায়াল করা হয়নি, যেমন 18 বছরের নিচে এবং গর্ভবতী মহিলা, এদের উপর যেহেতু ট্রায়াল করা হয়নি, তাদের জন্য ভ্যাকসিনের বিষয়টি আমরা এখনো নিশ্চিত নয়। তবে ভ্যাকসিন আসলে আমি বলবো আপনারা গ্রহণ করবেন। আশা করছি সবাই যখন আমরা ভ্যাকসিনেটেড হব তখন আমরা অবশ্যই করোনাকে জয় করতে পারবো। এরই মধ্যে ডাক্তার শারমিন আব্বাসী আমাদের সাথে যুক্ত হয়েছেন। ডাক্তার শারমিন আব্বাসী, স্বাগত আপনাকে। আপনার কাছে রিপন কুমার রাজশাহী থেকে প্রশ্ন করেছেন, তার স্ত্রীর জন্য, যার বয়স 21, সে 5 মাসের গর্ভবতী, তার প্রচণ্ড সর্দি লেগেছে, 10 থেকে 12 দিন ধরে ভালো হচ্ছে না, সব সময় নিঃশ্বাস নিতেও পারছে না, দম বন্ধ হয়ে আসছে, তার জন্য কী ওষুধ দেওয়া যেতে পারে দয়া করে পরামর্শ দেবার অনুরোধ করেছেন। একই সাথে জাহিদুল ইসলামও প্রশ্ন করেছেন তার স্ত্রীর জন্য, আমরা তার প্রশ্নটিও নিতে চাই, তবে তার আগে একজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমি মহা বলছিলাম পাবনা থেকে। জি আপা, বলুন। আমার বয়স 17 বছর, আমার ওয়েট 1 থেকে 1.5 মাস মাপা হয়েছিল 55 কেজি। আচ্ছা, প্রথমে আপনি টিভির ভলিউমটা একটু কমিয়ে দিন। জি, কমানো আছে। জি, এবার বলুন আপনার নাম, বয়স, পুনরায় আবার সমস্যার কথা বলুন। আমার নাম মোহ, আমি পাবনা থেকে বলছিলাম। আমার বয়স 17 বছর, ওয়েট 55 কেজি। জি। আমার প্রথম পিরিয়ড হয় 10 বছর বয়সে। আমার যতটুকু মনে পড়ে কয়েক মাস পর পিরিয়ড মিস হয়, তারপর রেগুলার হয়ে যায় এবং আমার ওয়েট বেড়ে যাওয়ার জন্য আমি 2017 সালের দিকে আমার ফুড হ্যাবিট চেঞ্জ করায় আমার পিরিয়ডটা আবার ইরেগুলার হয়ে যায়। আচ্ছা। তো ডক্টর দেখানোর পর নরমাল দিয়েছিল, এটা 3 মাস খেতে বলেছিল, 21 দিন করে 7 দিন মাঝে রেখে। আচ্ছা। তো এটা খাওয়ার পরে আমার পিরিয়ডটা ঠিক হয়ে যায়, আবার মাঝে মাঝে একটু প্রবলেম হয়, যেটা হলো 1 থেকে 2 মাস এটা মিস হয়, আবার ঠিক হয়ে যায়। তো 15 দিন এরকম থাকে। সে সমস্যাটা এখন আর নেই। তো আমি করোনা হেলথ ডেস্ক দেখি নিয়মিত। ডক্টর শারমিন আব্বাসী ম্যাম থেকে আমি শুনেছি যে এই পিরিয়ডের সমস্যার জন্য গায়ের রং কালো হয়ে যায় এবং স্কিনের উপর ছোপ ছোপ কালো দাগ পড়ে। জি, আপনার কি এমন কিছু হয়েছে? জি, আমার গায়ের রং কালো হয়ে যাচ্ছে এবং আমার মুখে অ্যাশ কালার এরকম ছোট ছোট দাগ আছে। তো আমি এর জন্য সমাধান জানতে চাই। আর জুবাই ভাই, আচ্ছা, আপনাকে কিছু তথ্য দিয়ে সহায়তা করবেন। এখন আপনার ওজন 55 কেজি, তাই তো? জি জি। আপনার বয়স হচ্ছে 17 বছর। জি ভাইয়া, আর আপনাকে বলতে চাই আপনার উপস্থাপনা অনেক ভালো। কৃতজ্ঞতা মহুয়া, আমাদের সাথে থাকবেন, আস্থা রাখবেন। ডাক্তার শারমিন আব্বাসী। জুবাইর, এর আগে কোনো প্রশ্ন করেছিলেন? আমি মনে হয় যেটা শুনতে পাইনি। এর আগে একটি প্রশ্ন করেছিলাম, রিপন কুমার প্রশ্ন করেছেন রাজশাহী থেকে। তার স্ত্রীর বয়স 21, সে 5 মাসের অন্তঃসত্ত্বা, প্রচণ্ড সর্দি, 10 থেকে 12 দিন ধরে ভালো হচ্ছে না, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তার দম বন্ধ হয়ে আসছে, এতটাই ঠান্ডা লেগেছে। এখন কি ওষুধ তিনি নিতে পারেন তাই জানতে চেয়েছেন। আচ্ছা, আমি প্রেগন্যান্সির উত্তরটা আগে দিই, কারণ সাধারণত এখন যেটি হয়েছে যে আসলে সিজনাল চেঞ্জের জন্য কিন্তু অনেকের এই ধরনের ঠান্ডা লাগছে। এটি একটি জায়গা যার ফলে প্রেগনেন্ট মাদের বলবো যে একটু সাবধানে থাকার জন্য, কারণ না গরম না ঠান্ডা এমন একটা অবস্থায় আছেন। আবার শীতের মধ্যে অনেকে দেখা যাচ্ছেন যে গরম কাপড় না পরে বাইরে ঘোরাঘুরি করছেন, অনেকগুলো জায়গায় সমস্যা হয়ে যাচ্ছে। যার ফলে আমরা যেটি অনুরোধ করবো যে একটু যেন স্বাস্থ্য সচেতন হয়ে সবাই চলাফেরা করেন, সেই জায়গাটি আসলে আমাদেরকে ঠিক করতে হবে। দ্বিতীয়ত একটি কথা আপনি বলেছেন, সেটি হচ্ছে যে তার কিন্তু সর্দিটা এত বেশি, সাথে একটু হালকা কাশি আছে এবং শ্বাসকষ্ট মনে হচ্ছে। করোনার এই সংকট সময় আসলে ওই হিস্ট্রি গুলো দরকার, কারণ প্রেগনেন্ট মারা আসলে কিছুটা হলেও রোগ প্রতিরোধ ক্ষমতা তাদের কম থাকে। সেখানে একটু দেখে নেওয়ার বিষয় আছে যে এমন কোনো প্রবলেম আছে কিনা, পরিবারে কারো এই ধরনের জ্বর ঠান্ডা হয়েছিল কিনা, সেখান থেকে হয়েছে কিনা। যদি ওনারা প্রয়োজন মনে করেন একটু কোভিড টেস্ট করে দেখতে পারেন। আর এই মুহূর্তে ওনার জন্য যেটি চিকিৎসা, সেটি হচ্ছে আমরা বলি যে স্টিম ইনহেলেশন, এবং যে খাবারগুলো অ্যালার্জি আছে সেগুলোকে একটু হলেও পরিহার করা, এবং ওষুধ যেগুলো সেফ প্রেগন্যান্সিতে, কারণ ওনার যে সিমটম গুলো আছে ওনার কিন্তু চিকিৎসা লাগবে। আমরা বলবো যে ফেক্সোফেনাডিন প্রেগন্যান্সিতে খুবই সেফ, 120 মিলিগ্রাম করে বাজারে পাওয়া যায়, এটা উনি টানা 10 দিন খেতে পারেন। এবং তার সাথে মন্টেলিউকাস 10 মিলিগ্রামও বাজারে পাওয়া যায়, এটা বিভিন্ন নামে আছে। সেটাও আমি বলবো যে 2 বেলা যদি উনি 1 মাস নেন তাহলে
মোটামুটি ওনার সমস্যার সমাধান হবে। এবং কাশিকে বাড়ানো যাবে না, কাশি বাড়লে তলপেটে চাপ পড়বে, তলপেটে এক ধরনের ঝাঁকুনি হবে, সেখান থেকে প্রবলেম হতে পারে। যদি কাশি অতিরিক্ত বাড়ে আমরা বলবো যে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হতে পারে, তখন আমাদেরকে জানালে হয়তো আমরা সেটি বলে দেব। এছাড়া আদা চা খাওয়া, লাল চা খাওয়া, গরম পানি খাওয়া এগুলো তো চলবে। আর দ্বিতীয় যে ফোনটি যে মেক করলো সেটির একটু সংক্ষেপে আমি উত্তর দিই, কারণ প্রতিদিনই যদি সে আমাদের আয়োজন দেখে থাকে আমরা কিন্তু এরকম প্রশ্নের উত্তর দিচ্ছি। এই ইয়াং এজে আসলে যাদের ওয়েট বেড়ে যায় তাদের এই প্রবলেমটি হয়, তার কাছে আমাদের এই কিশোরী কন্যার কাছে আমার অনুরোধটি থাকবে, আমাদের অনুষ্ঠানটি যেহেতু আপনাদের ভালো লাগে তার মানে আমাদের কথাও ভালো লাগে, তার মানে আমাদের উপদেশটিকেও ভালো লাগাতে হবে, ওজনটিকে একটু কমাতে হবে। সেক্ষেত্রে আসলে 55 কেজি 17 বছর একটু বেশি, মিনিমাম 5 কেজি যদি ওজন কমানো হয় তাহলে মুদ্রার এপিঠ আর ওপিঠ, এপিঠে মাসিক অনিয়মিত, 5 কেজি ওজন কমলে ওপিঠে যেয়ে মাসিক নিয়মিত হয়ে যাবে। অতএব এটি আসলে সবচেয়ে বড় চিকিৎসা, কারণ ছোটবেলা থেকে যাদের ইরেগুলার শুরু হয় আমরা পিল দিব, আমরা ওষুধ দিব, আমরা কতদিন দিব, এটা তো বছরের পর বছর দেওয়া যায় না। এক্ষেত্রে নিয়ম কানুন যদি তারা মানেন ওজনটা কমানোর জন্য তাহলে কিন্তু তাদের জন্য সহজ হয়। আর একটু দেখে নেওয়ার বিষয় আছে যে থাইরয়েড হরমোন ডিসঅর্ডার এবং প্রোল্যাকটিন বাড়তি আছে কিনা। যেহেতু অলরেডি সে পিলের একটি কোর্স কমপ্লিট করেছে, এই মুহূর্তে পিল দেওয়াটা ঠিক হবে না। আমরা বলবো শৃঙ্খলাযুক্ত জীবন আচরণ, নিয়ম কানুনের মাধ্যমে আসলে এই জায়গা থেকে কাজ করতে পারে। ধন্যবাদ আপনাকে ডাক্তার শারমিন আব্বাসী। প্রফেসর মোস্তফাজ্জামান, সাইরা ইসলাম স্নেহা আমাদের প্রশ্ন করেছেন, প্রশ্নটি আমরা নিব, তবে তার একজন দর্শকও আছেন, ফোনটি নিতে চাই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। আমার আম্মুর জন্য ফোন দিয়েছিলাম। নিশ্চয়ই। আমার আম্মুর বয়স 45, আচ্ছা ওজন 60 কেজি। আচ্ছা, আপনার নামটা একটু বলতে হবে। তানজিলা, ঢাকা তানজিলা। থেকে। জি তানজিলা, আপনার মার নাম? মোর্শেদা। মোর্শেদা। কি হয়েছে ওনার? আম্মুর প্রেসার সব সময় বেশি থাকে, এর জন্য আমি এর আগে একবার ফেসবুকে কমেন্ট করেছিলাম, জি তখন ওষুধগুলো চেঞ্জ করে দিয়েছিল। আচ্ছা আগে খাইতো বাইজুরান আর হচ্ছে বিসাপ্রোরল। বাইজুরান আর কি খেতো? বিসাপ্রোরল। আচ্ছা জি। এই দুইটা খাইতো আর হাইপেনেসার খাইতো সাথে। জি। এরপরে প্রেসার কোনোভাবে আর কি কোনো কিছুতেই প্রেসার কমে না, সবসময় প্রেসার 150/100 এরকম থাকতো। জি। এরপরে এখানে ফোন মেসেজ করছিলাম, তখন স্যার আমাকে টেলমিপ্রেস 80 আর সিলিপিন 5 আর বিসাপ্রোরল 5 এই তিনটা দিছিল আম্মুকে। কিছুদিন কম ছিল, 15-20 দিনের মতো একটু কম ছিল, এখন তো আবার সে আগের মতোই প্রেসার। এখন মানে কি করব এটা নিয়ে? আচ্ছা, আমি একটু প্রশ্ন করব, এখন প্রেসার কত থাকে? এখন প্রেসার কত? 140/100 আজকে এখন। জি, এখন খাচ্ছেন টেলমিপ্রেস আর সিলডিপ আর একটা বিসাপ্রোরল। জি, আপনাকে ধন্যবাদ। আসলে আপনার যে ওষুধটি খাচ্ছেন সবই ভালো আছে, এর সঙ্গে একটু আপনার যেটি হয়েছে কি যে মানসিক ভাবে একটু, যেহেতু আপনার 60 ইয়ার্সে একটু পোস্ট মেনোপজাল সিনড্রোম হয়ে থাকে, তখন কখনো কখনো হঠাৎ করে মহিলাদের অনেক সময় প্রেসার হঠাৎ করে বেড়ে যায়। সেই প্রেসার বাড়ানো কিন্তু আমরা বলি সবসময় ওষুধ খেতে হবে না। আপনি যে প্রেসার বলেছেন এটি কিন্তু মারাত্মক কোনো বড় কোনো সমস্যা নয়, তবে আমাদের টার্গেট থাকে বা আমাদের লক্ষ্য থাকে সিস্টোলিক 140 এর নিচে, ডায়াস্টোলিক 90 মিলিমিটার মার্কারের নিচে। আপনি ভয় পাবেন না, শুধু এখন যে ওষুধগুলো খাচ্ছেন এই ওষুধের সাথে একটু হাঁটাহাঁটি করতে পারলে, ওজন কমাতে পারলে, তাহলে কিন্তু আপনি একেবারেই ভালো থাকবে আপনার মা। তবে আরেকটা বিষয় বলি, যদি দেখেন এর পরেও পুরোপুরি না কমে, প্রয়োজন হলে আপনি টেলমিপ্রেস 80 যেটি খাচ্ছেন সেটি 2 বেলা খেতে পারেন, অথবা যেটি সিলডিপ 5 মিলিগ্রাম খাচ্ছেন সেটিকেও কিন্তু আপনি 5 এর জায়গায় 10 খেতে পারেন। কিন্তু মনে রাখবেন, যদি বেশি কমে যায় তাহলে কিন্তু আবার সমস্যা হতে পারে। আমি বলবো যে ওষুধটি আছে সেটি খাবার অবস্থায় আপনি একটু হাঁটাহাঁটি বেশি করুন। আপনি কিন্তু অনেক ওষুধ এখানে, আপনি মনে করবেন না যে 3টি ওষুধে কিন্তু কম আছে, যথেষ্ট ভালো ওষুধ। শুধু আপনি মানসিক ভাবে একটু যদি একটু যদি সচেতন থাকেন, একটু ঘুম যদি ভালো হয়, একটু হাঁটাহাঁটি করবেন, লবণ জাতীয় খাদ্যকে পরিহার করবেন, তাহলে ভালো থাকবেন। আর নইলে বললাম যে ডোজটি আস্তে আস্তে আপনি বাড়াতে পারেন যে কোনো একটি ওষুধের, তাহলে কিন্তু আরেকটু ভালো থাকবেন। তবে আমি বলবো বেশি ওষুধ বাড়াবেন না ডোজ, আপনি এই ওষুধের ডোজটা দেখে একটু হাঁটাহাঁটি করে এক্সারসাইজ করে কমানোর চেষ্টা করবেন, তাহলে আপনি আরেকটু ভালো থাকবেন আপনার মা। প্রফেসর মোস্তফাজ্জামান, ধন্যবাদ আপনাকে। বাঁধন আমাদের লিখছে তার ছেলের জন্য, যার বয়স 5 বছর 5 মাস, নাম প্রাঙ্গণ। 1.5 বছর আগে একবার আর্টিকা হয়েছিল তারপর হঠাৎ বাচ্চা শ্বাস স্বাভাবিকভাবে নিতে পারে না। আচ্ছা, ঘুমাতে গেলে হাঁ করে
থুতনি উপরে করে ঘুমায়, আচ্ছা থুতনি উপরে করে ঘুমায়, ঘুমানোর পর মাথা ও গলা প্রচুর ঘামে, শুরু থেকেই ও পায়খানা অনিয়মিত ছিল। শিশু বিশেষজ্ঞ বলেছে ওর টনসিল ও অ্যাডিনয়েড বড়, তবে ইনফেকশন নেই। ডক্টর অ্যাডভাইস অনুযায়ী 6 মাস পেনভিক মোনাস্টোফেন কন্টিনিউ করতে বলে। 1 মাস আগে ওর বাঁ কান ব্যথা হয়, ইএনটি ডক্টর থেকে 10 দিনের অ্যান্টিহিস্টা এবং সিপ্রোসিন ড্রপ 3 ফোঁটা বাঁ কানে এবং আফরিন দিনে 2 থেকে 3 বার নাকে দিতে বলে, আর অ্যাডিনয়েড অপারেশন করতে বলে। এখন আপনাদের নিকট আমার একটি প্রশ্ন, যে অপারেশন ছাড়া কি অ্যাডিনয়েড ও টনসিল নির্মূল করা পসিবল কিনা জানতে চেয়েছেন ডাক্তার আবু সাইদ শিমুল। ধন্যবাদ, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথমে যেটা আপনি দুটো এখানে সমস্যার কথা বলেছেন, এই টনসিল অ্যাডিনয়েডের আগে যে পায়খানাটা অনিয়মিত এবং বেশি ঘামে, প্রথমে এই নিশ্চয়তা দিতে চাই যে এই যে বেশি ঘামছে এবং পায়খানা অনিয়মিত, এটা কিন্তু ছোট বাচ্চাদের ক্ষেত্রে একেবারেই স্বাভাবিক। এটার জন্য কোনো চিকিৎসা লাগবে না, আপনি বেশি করে পানি, সবজি, আঁশ জাতীয় খাবার খাওয়াবেন। আর যেটা টনসিল এবং অ্যাডেনয়েড, এটা আপনি যেই সিমটম গুলির কথা বলেছেন তাতে কিন্তু স্পষ্টত বোঝা যাচ্ছে ওর অ্যাডেনয়েডের সমস্যা রয়েছে। আসলে টনসিল না, এটা এভাবে হা করে ঘুমায়, ঘুমাতে অনেক সময় শব্দ হয়, লালা পড়ে। এক্ষেত্রে আসলে অনেক ধরনের কন্ট্রোভার্সি রয়েছে এবং বিভিন্ন ধরনের মত রয়েছে যে এটার অপারেশন করানো যাবে কি যাবে না। আমরা বলে থাকি কি যে ওর যেটা হয়, যখন ঘুমানো যায় আমাদের নাকের জাস্ট পেছনেই কিন্তু এই অ্যাডেনয়েডটা রয়েছে। অ্যাডেনয়েডটা যখন বড় হয়ে যায়, তখন ও যখন শ্বাস নেয় জিহ্বাটা পেছনের দিকে চলে যায়, শ্বাসটা বন্ধ হয়ে যায়। এখন এটা কি এমন হয় যে রাতের বেলায় তার ঘুম বারবার ভেঙে যাচ্ছে, এবং এই যে ঘুম ভেঙে যায় তার জন্য কি তার দিনের বেলায় যে প্রাত্যহিক যে কাজ তাতে হ্যাম্পার হচ্ছে কিনা, তার মেজাজটা খিটখিট থাকতে হয় কিনা, সে পড়ালেখা অমনোযোগী হয় কিনা, এইসব জিনিসগুলি যদি দেখা যায় না, তার বারবারই ঘুম ভেঙে যায়, তার গ্রোথটা কমে যাচ্ছে, তার মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে, সেগুলো হলে আমরা বলে থাকি যে না, হ্যাঁ অপারেশন করে ফেলাই ভালো হবে। কিন্তু এগুলো যদি না হয়, যে না একেবারে হা করে একটু ঘুমায়, সামান্য একটু লালা পড়ে, আর খুব অত বড় ধরনের সমস্যা হয় না, তাদের ক্ষেত্রে আমরা বলি যে হ্যাঁ কিছুদিন অপেক্ষা করা যায়। কারণ অ্যাডেনয়েড একটা লিম্ফয়েড অর্গান, অর্থাৎ যেসব শরীরের টনসিলের মধ্যে এই ধরনের বিভিন্ন ধরনের অর্গান রয়েছে যেগুলি আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা দেয়। সুতরাং এগুলো কিন্তু এই বয়সটাতে আসলে বাড়ে, এবং 10 থেকে 12 বছর বয়সে কিন্তু এগুলো নিজে নিজেই ছোট হয়ে যায়। সুতরাং এইসব যদি বড় ধরনের কোনো সমস্যা না হয়ে থাকে, শুধুমাত্র অ্যাডেনয়েড বড়, এর জন্য অপারেশন করার আপনার প্রয়োজন হবে না। আপনি তাহলে কি করবেন? অবশ্যই ঠান্ডা ধুলাবালি থেকে এড়িয়ে চলবেন এবং বাচ্চাকে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আপনি দুটো ওষুধের কথা বলেছেন, টোফেন এবং পেনভিক, এগুলো আরেকটু আপনি খাওয়াতে পারেন। টোফেনটা আপনি 1 বছর আপনি চালিয়ে যেতে পারেন। পেনভিক এটাও অনেকদিন ধরে অনেকে দেয়, এটা আরো 6 মাস আপনি চালাতে পারেন। সেই সাথে আপনি ডেকোমিট, DECOMIT, ডেকোমিট, এই নেজাল স্প্রেটা সকালে ঘুম থেকে উঠে 2 পাফ, রাতে ঘুমের আগে 2 পাফ, এটা যদি 3-4 মাস একটু দেন, অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই অ্যাডেনয়েডের ক্ষেত্রে উপকার পাওয়া যায়। এবং নিয়মগুলি যদি মানেন, ওষুধগুলি যদি গ্রহণ করেন, ইনশাআল্লাহ আপাতত আমার মনে হয় যদি বড় ধরনের কোনো জটিলতা না থাকে, অপারেশন না করালেও চলবে। ধন্যবাদ আপনাকে। ডাক্তার শারমিন আব্বাসী, আপনার কাছে জাহিদুল ইসলাম প্রশ্ন করেছেন, তার স্ত্রীর জন্য 18 সপ্তাহ বাচ্চা অ্যাবর্শন করা হয় গত 1 বছর আগে। ডাক্তারের পরামর্শ মোতাবেক রোবেলা টেস্ট করেন এবং নেগেটিভ আসে, ফলে রোবেলা ভ্যাকসিন নিতে যেতে বলে, কিন্তু বর্তমানে তা পাওয়া যাচ্ছে না কোথাও। এখন তারা কি MMR ভ্যাকসিন নিতে পারবেন কিনা রোবেলার পরিবর্তে জানতে চেয়েছেন। এই প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে বিরতি থেকে ফিরে এসে নিব। এবং প্রফেসর মোস্তফা জামান, জাস্ট 10 সেকেন্ড সময় দিচ্ছি, ভ্যালভর 50-র বদলে কি ওষুধ নেওয়া যেতে পারে, একজন দর্শক জিজ্ঞেস করেছেন। কোন ওষুধটি? ভ্যালভর 50। ভ্যালভর 50 থেকে স্যাবিট্রা আছে, এন্ট্রেস্টো আছে। অসংখ্য ধন্যবাদ। আমরা সরাসরি ডাক্তার শারমিন আব্বাসীর কাছে চলে যেতে চাই। একজন প্রশ্ন করেছিলেন ডাক্তার শারমিন আব্বাসী। হ্যাঁ জুবাইর, আপনি যে প্রশ্নটি করেছেন এটি আসলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এরকম প্রশ্ন অনেকের মুখে মনে এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে। আমরা আসলে ভ্যাকসিনেশনের কোনো কথা বা ইনফেকশন রিলেটেড কোনো কথা বললে আসলে সিডিসি গাইডলাইনের কথা বলি। সিডিসি গাইডলাইন একদম স্পষ্ট করে এই প্রেগন্যান্সির কথা বলা আছে যে আমরা যখন কোনো মা প্ল্যান করবেন প্রেগন্যান্সি নেওয়ার জন্য, তাকে আমরা জিজ্ঞেস করব উনি আসলে রুবেলা ভ্যাকসিন দেওয়া ছিলেন কিনা। যদি ওনার রুবেলা ভ্যাকসিন না দেওয়া থাকে তাহলে আমাদেরকে কিন্তু 1 ডোজ অফ রুবেলা ভ্যাকসিন দিয়ে দিতে হবে। এখন শুধু রুবেলা ভ্যাকসিন না পাওয়া গেলে MMR ভ্যাকসিন নেওয়া যাবে কিনা, সেখানে সিডিসি স্পষ্ট করে বলে দিয়েছে যে যারা আসলে প্রেগন্যান্সি প্ল্যান করছেন তারা সিঙ্গেল ডোজ, অর্থাৎ একটা ডোজ অফ MMR ভ্যাকসিন নিতে পারবেন। তো সেই গাইডলাইনটাকে যদি আমরা মেনে নেই, তাহলে উনি যে প্রশ্নটি করেছেন সেই হিসেবে উনি একটা ডোজ অফ নিতে পারেন MMR ভ্যাকসিন, সেটি নিতে আসলে কোনো বাধা নেই।
আর যারা ব্রেস্ট ফিডিং অবস্থায় আছেন তারা কেউ কেউ আমাদেরকে প্রশ্ন করেছিলেন এরকম, এবং আপনার ফেসবুক কমেন্টে এই প্রশ্নটা আমি যুক্ত দেখেছিলাম যে ব্রেস্ট ফিডিং অবস্থায় এমআরআর ভ্যাকসিন কেউ নিতে পারবেন কিনা। এই প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ, নিতে পারবেন। এইটা ব্রেস্ট ফিডিং এ কোনো ধরনের ইন্টারফেয়ার করে না, বা ব্রেস্ট মিল্ক দিয়ে পাস করে বাচ্চার কোনো ধরনের ঝামেলা করবে বা ক্ষতি করবে সেটাও করে না। তো আশা করছি যে আসলে যারা প্রশ্নগুলো করেছেন তারা তাদের উত্তরটি পেয়েছেন। ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসী। সাদ আহমেদ একটি প্রশ্ন করেছেন, আমার কাছে প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। তিনি লিখছেন তিনি কোভিড থেকে রিকভার করেছেন এর আগে, এবং তারপরে তিনি লিখছেন অ্যাজ দে রিকভার ফ্রম দ্য ভাইরাল ইনফেকশন অ্যাডাপটিভ ইমিউন সিস্টেম মিনস রিকগনিশন অফ অ্যান্টিজেন টেক্স প্লেস, রাইট? ইফ দ্য ইমিউন সিস্টেম রিকগনাইজেস দ্য অ্যান্টিজেন, would that person need a vaccine for recognition again, or do we need or we need to vaccine people who works like a hub? Many people passes by that person. উনি মূলত জানতে চেয়েছেন প্রফেসর মোস্তফা জামান যে কেউ যদি একবার করোনা আক্রান্ত হন তার ক্ষেত্রে কি ভ্যাকসিন প্রয়োগ করার প্রয়োজন আছে কি না, নাকি তার শরীরে তো যেহেতু স্বাভাবিকভাবে অ্যান্টিজেন তৈরি হয়েছে অ্যান্টিবডির অ্যাগেনস্টে, এবং একইভাবে তিনি জানতে চেয়েছেন যদি প্রয়োগ না করা হয়ে থাকে, না করার প্রয়োজন হয়, তাহলে ওনার পাশ দিয়ে যে এত মানুষ ঘোরাফেরা করবেন তাদের কোনো ঝুঁকি থাকতে পারে কিনা। জি ধন্যবাদ। এটি প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি। আসলে ইতিমধ্যে এই প্রশ্নের পরামর্শ বা উত্তর সিডিসি, যাদের প্রশ্নের পরামর্শ আমরা মেনে আমরা সারা বিশ্বব্যাপী বলে থাকি তারা গবেষণার মাধ্যমে, সেখানে যেমন আমরা একটি উদাহরণ বলি, যেমন হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন নেবার আগে আমরা দেখে নিই তার আগে কখনো হেপাটাইটিস বি ভাইরাসের এই সংক্রমণ হয়েছিল কিনা। যদি সংক্রমণ হয়ে থাকে আমরা কিন্তু সেই রোগীকে বলি তার ভ্যাকসিন নেবার প্রয়োজন নেই। কিন্তু করোনার ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে যে যারা ইতিমধ্যে সংক্রমিত হয়েছে তাদের শরীরে অ্যান্টিজেন বা অ্যান্টিবডি যেটি বলে যেই পরিমাণ থাকার কথা সেই পরিমাণ পুরোপুরি আসছে না, বা কতদিন স্থায়িত্ব লাভ করবে সেই বিষয়ে আমরা এখনো সন্দিহান, গবেষণা এখনো। সেই কারণে সিডিসি বলছে সবাইকেই আপনার এই ভ্যাকসিন নিতে হবে যারা ইতিমধ্যে সংক্রমিত হয়েছে, এমনকি যাদের উপসর্গ কম ছিল অথবা বেশি ছিল। তবে সেক্ষেত্রে বলেছে যখন সংক্রমণ অবস্থায় আছে, অর্থাৎ তার এখন জ্বর সর্দি কাশি আছে, এই মুহূর্তে তিনি ভ্যাকসিন নিবে না। তার কিছুদিন পরে যখন তার আইসোলেশন পিরিয়ড চলে যাবে, উপসর্গ চলে যাবে, তখন তিনি এই ভ্যাকসিন নিতে পারবেন। আরেকটি বিষয় কোথাও কোথাও বলা হয়েছে যে প্রয়োজনে তিনি 90 দিন পরে নিতে পারেন। আবার কোথাও কোথাও বলা হয়েছে যে আইসোলেশন পিরিয়ডটি চলে গেলে তার তিনি নিতে পারেন। অর্থাৎ সেখানে কিছুটা দ্বিমত আছে, তবে তাকে নিতে হবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। সিডিসি এই বিষয়ে তাকে বলা হয়েছে আজ হোক কাল হোক ভ্যাকসিন নিতে হবে। তাতে করে তার যেটি লাভ হবে যে তার ভ্যাকসিনের তার যে ইমিউনিটি, এই প্রতিরোধ ক্ষমতা বাড়বে। এমনকি 2টি ডোজ নিতে হবে। প্রথম ডোজ নেওয়ার পরে কোথাও কোথাও বলা আছে 21 দিন অন্তর আরেকটি ডোজ নিতে হবে, আর কোথাও কোথাও বলা আছে 30 দিন, এবং কোথাও কোথাও বলা আছে 2 মাস পরেও নিতে হবে। অর্থাৎ তাকে কিন্তু ভ্যাকসিন নেবার কথা বলা হয়েছে, এবং বুস্টার ডোজ যেটি বলছি দ্বিতীয় ডোজ, এই বিষয়ে কোনো দ্বিমত নেই। সারা বিশ্বব্যাপী এই তথ্যটি একইভাবে প্রচারিত হচ্ছে। ধন্যবাদ আপনাকে প্রফেসর মোস্তফা জামান। ডাক্তার আবু সাইদ শিমুল একজন আপনার কাছে প্রশ্ন করেছেন, মূলত তামান্না ফেরদৌসী প্রশ্ন করছেন, বাবুর বয়স 2 বছর 11 মাস, ওজন 11.5 কেজি, ঠান্ডা লেগেছে, অ্যামব্রক্স ও ফেক্সো 7 দিন খাচ্ছে, একটু কমেছে কিন্তু পুরোপুরি কমেনি, কফ আছে মনে হচ্ছে, কি করবেন জানতে চেয়েছেন। এক্ষেত্রে আমরা কিন্তু প্রতিদিন বলছি যে ওষুধ খাওয়ানোর চেয়ে প্রতিরোধের দিকে আসলে আমাদের নজর দিতে হবে। কেন তার ঠান্ডাটা এতদিনে কমছে না সেটা দেখতে হবে। কোনো ধুলোবালি, মশার কয়েল, সিগারেটের ধোঁয়া এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা। যারা তাকে লালন পালন করবে তারা যেন সাবান দিয়ে হাত ধোয়, বাসাটা যেন গুমোট না থাকে, একটু খোলামেলা রাখেন। এই জিনিসগুলো একটু মানবেন। পাউডার, তেল, সরিষার তেল এগুলো যদি একটু অ্যাভয়েড করবেন। এই মুহূর্তে যেটা করবেন, বাচ্চাদের ক্ষেত্রে অ্যামব্রক্সের চেয়ে আমরা দেখেছি সালবিউটামল জাতীয় সিরাপটা খুব ভালো কাজ দেয়। সেই ক্ষেত্রে ব্রোডিল অথবা সালটোলিন সেটা 1.5 চামচ করে আপনি 3 বার খাওয়াতে পারেন 10 থেকে 15 দিন। আর সর্দির জন্য আপনি সিনামিন এই সিরাপটা 1/2 চামচ করে 3 বার 7 থেকে 10 দিন খান। নাক বন্ধ থাকলে আফরিন 0.25%, এটা 1 ফোঁটা করে 2 নাকে 3 বার একটু দেবেন। আর যে জ্বর থাকে, নাপা অথবা এইস, এটা 1 চামচ, অর্থাৎ 1 চামচের চেয়ে একটু বেশি দিনে 3 বার আপনি 5-7 দিন দিতে পারেন। এই ওষুধগুলো গ্রহণ করলে এবং নিয়মগুলি যদি একটু মেনে চলেন, ইনশাআল্লাহ আপনার বাচ্চা ভালো হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে ডাক্তার আবু সাইদ শিমুল। আফরিন বৃষ্টি আমাদের প্রশ্ন করেছে, চাঁদপুর থেকে, সালাম দিয়েছে আমাদের সবাইকে। তিনি 23 সপ্তাহের অন্তঃসত্ত্বা, বয়স 24, আজ দুপুর থেকে তার পেট খুব ব্যথা হচ্ছে আর মাঝে মাঝে হাত পা খুব ঠান্ডা হয়ে যাচ্ছে, মনে হচ্ছে গ্যাসের জন্য ব্যথা হচ্ছে। তিনি প্যান্টোনিক্স 20 দিনে 2 বার করে খাচ্ছেন। এখন আর তিনি কি করতে পারেন ডাক্তার শারমিন আব্বাসী? আচ্ছা, এই সময় পেটে ব্যথা একটু ভয় পাই আমরা বলি যে একটু ইভালুয়েশন দরকার আছে। যদি মনে হয় যে গ্যাস্ট্রিকের প্রবলেম হচ্ছে, প্যান্টোনিক্স খাচ্ছেন, 20 তে কাজ না হলে
40 মিলিগ্রাম করে 2 বেলা খেতে পারেন। সেটাতে কাজ না হলে ডমপেনিডন 10 মিলিগ্রাম করে 3 বেলা খেতে পারেন খাওয়ার আগে। সেটাতেও কাজ না হলে বাজারে বিভিন্ন রকমের সিরাপ পাওয়া যায়, সিরাপ পাওয়া যায়। অনেক সময় আমরা দেখি যে গ্যাভিস্কার নামে বিভিন্ন সিরাপ পাওয়া যায়, সেগুলো খেয়েও আপনি দেখতে পারেন 3 চামচ করে, সমাধান হবে। আর পেট ব্যথা যদি অতিরিক্ত হয় তাহলে ভিসেরালজিল, অ্যানজিল নামে বিভিন্ন ওষুধ পাওয়া যায়। খাওয়ার পরে আপনি একটি করে ওষুধ যদি 3 বেলা খান 5 দিন, সেটা আপনাকে সমাধান দিবে। আর এই সময়টা আসলে আমরা বারবারই বলি, আমাদের এই আয়োজনেও বলেছি, ইউরিন ইনফেকশন খুব বেশি হয়। ইউরিন রুটিন এন্ড কালচার করে দেখে নিতে পারেন যে সেই ইনফেকশন আছে কিনা, এবং একটি আলট্রাসোনোগ্রাফি অফ দ্য প্রেগন্যান্সি প্রোফাইল করেও দেখে নিতে পারেন সেখানে কোনো সমস্যা আছে কিনা। এই দুটি জায়গায় যদি কোনো সমস্যা না থাকে তাহলে যে ওষুধগুলো আমরা বললাম এগুলো খেয়ে আশা করছি আপনি ভালো থাকবেন, আপনার ব্যথা অনেক অংশেই কমে যাবে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসি আপনাকে। হাফিজুর রহমান প্রশ্ন করেছেন প্রফেসর মোস্তফা জামান আপনার কাছে। তিনি বলেছেন HbA1c 6%, SGPT 27, ফাস্টিং 6.5, গ্লুকোজ 2 আওয়ার্স 7.7, বয়স 56, তার কোনো ওষুধ লাগবে কিনা, তার IBS এর সমস্যা আছে, সমাধান প্রত্যাশা করেছেন আপনার কাছে। একটু মাত্রাটি আবার বলবেন, হঠাৎ করে। HbA1c 6%, জি এটি ভালো আছে। আর মাত্রাগুলো SGPT 27, জি, আর ফাস্টিং ব্লাড গ্লুকোজ 6.5, আফটার 2 আওয়ার্স 7.7। যে সবগুলো মাত্রাই আসলে একেবারেই স্বাভাবিক, এতে করে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণে কোনো ওষুধের আসলে প্রয়োজন নেই। শুধু আমরা বলি খাদ্যাভ্যাস মেনে চলবেন, এবং অভ্যাসগুলো যে কথা সবসময় আমরা বলছি, সুষম খাদ্য খাবেন, আঁশযুক্ত খাবার খাবেন, চর্বিযুক্ত খাদ্য পরিহার খাবেন, হাঁটাহাঁটি করবেন, তাতে করে ভালো থাকবেন। কোনো ওষুধের কোনো প্রয়োজন নেই এই মুহূর্তে। ধন্যবাদ আপনাকে প্রফেসর মোস্তফা জামান। ডাক্তার আবু সাইদ শিমুল, পবিত্র শীল আমাদের লিখছেন তার মেয়ের বয়স 9 মাস, এখন প্রতিদিন 3 বার করে মলত্যাগ করে, এটা কি স্বাভাবিক কিনা, কিংবা সমাধান চেয়েছেন? আমরা বলে থাকি যে এখানে পানি শূন্যতা আছে কিনা, অর্থাৎ ডিহাইড্রেশন আছে কিনা দেখতে হবে, চোখ ভেতরের দিকে ঢুকে যাচ্ছে কিনা, জিহ্বা শুকিয়ে যাচ্ছে কিনা, তার 24 ঘন্টা 6 বার প্রস্রাব করার কথা ছিল, তার চেয়ে কম আছে কিনা। এই পানি শূন্যতা যদি না থাকে, আমরা ছোট শিশুদের ক্ষেত্রে বলে থাকি যে এইটা অস্বাভাবিক কিছু নয়। তবে দেখবেন যে ফর্মুলা মিল্ক বা গরুর দুধ খাচ্ছে না, যদি এগুলি খেয়ে থাকে একেবারে বন্ধ করে দিন, বুকের দুধটা বারবার খাওয়ান, আর একটা কাঁচা গলা দিয়ে ভাত খাওয়াতে পারেন। আমি বলবো যে এটা স্বাভাবিক, এটা নিয়ে একদমই চিন্তা করবেন। ধন্যবাদ আপনাকে ডাক্তার আবু সাইদ শিমুল। লিটন মাহমুদ আমাদের রাজশাহী থেকে প্রশ্ন করেছেন। তিনি তার স্পার্ম কাউন্ট 10 মিল জানাচ্ছেন, এবং তার বাড়ার জন্য ডাক্তার তাকে ক্যাপসুল অ্যান্ডোক্যাপ, ক্যাপসুল ম্যানফার্টিল এবং ট্যাবলেট বিকোজিঙ্ক দিয়েছেন। এখন তিনি কনফিউজ যে এই ওষুধগুলো ঠিক আছে কিনা, এগুলো খেলে ঠিক হয়ে যাবেন কিনা তিনি জানতে চেয়েছেন। ডাক্তার শারমিন আব্বাসি। হ্যাঁ, 30 সেকেন্ড আসলে এই প্রশ্নের উত্তর যেটি দিতে হবে সেটি হচ্ছে যে এই ধরনের সমস্যাগুলো যদি হয় তাহলে যেখানে হয় যে পেছনে অনেক কারণ থাকে, এই পেছনের ইতিহাস খুব দরকারি জুবাইর, যেটা প্রতিদিন আপনি নিয়ে দেন, যে তার ডায়াবেটিস, থাইরয়েড হরমোন ডিসঅর্ডার, দাঁড়িয়ে বেশিক্ষণ কাজ করে কিনা, গরমে কাজ করে কিনা, এই কোনো হিস্ট্রি আসলে এখানে পাচ্ছি না। ওষুধের আগে হচ্ছে কারণ খুঁজে বের করতে হবে কেন কমে যাচ্ছে। কারণকে যদি আটকাতে পারি তাহলে ওষুধ কাজ করবে, এবং ওষুধের থেকে সবচেয়ে বেশি আমাদের ইম্পর্টেন্ট জায়গাটি হচ্ছে প্রতিরোধ। তাই চিকিৎসক যেটি দিয়েছেন সেটি অবশ্যই খেতে হবে, চিকিৎসক নিশ্চয়ই বুঝে শুনে দিয়েছেন। তবে হাতের কাছে একজন ইনফার্টিলিটি স্পেশালিস্টকে দেখিয়ে সমাধানের পথ খুঁজতে হবে, এবং আমাদেরকে এই হিস্ট্রিগুলো জানালে আমরা হয়তো বলতে পারবো যে কি কারণে কি হচ্ছে। তবে বাংলাদেশে আমরা মূলত যে কারণগুলো দেখছি, একটি হচ্ছে ডায়াবেটিস, থাইরয়েড হরমোন ডিসঅর্ডার, এবং আমাদের পুরুষ যারা আছেন প্রচুর স্মোকিং করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটি খুব দেখছি। তাই স্মোকারদেরকে অনুরোধ করবো যে দয়া করে এই কথাগুলো শোনার পর ভবিষ্যতের কথা চিন্তা করে হলেও আজকে থেকে একটু অন্যভাবে চিন্তা করবেন। ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসি। একই সাথে ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান। ডাক্তার আবু সাইদ শিমুল, আপনাকেও ধন্যবাদ। আজ চলে যাচ্ছি, কিন্তু আগামীতে আরও একবার ফেরত আসতে চাই। আগামীকাল আবারও আপনাদের সাথে দেখা হবে, আরও অসংখ্য প্রশ্নের উত্তর আমরা দেবার চেষ্টা করব। তবে তার আগে একটাই অনুরোধ, সাবধানে থাকবেন, সচেতন হবেন, মাস্ক পরার অভ্যাসটি নিয়মিত বজায় রাখবেন, হাত জীবাণুমুক্ত করতে একদমই ভুলবেন না। আজকে এখানে বিদায় নিচ্ছি, শুভরাত্রি।